আগেরটাই যেটা আমরা দেখেছিলাম আগের পার্টে, সেটা হচ্ছে উত্তরীলা বিভীষণ বৃথায়ে সাধনা ধীমান রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রক্ষিতে অনুরোধ উত্তরীলা কাতরে রাবণী হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবায়ে। দেখুন এটা দিয়ে এটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে জিনিসটা। রামানুজ লক্ষণ যে নিকুম্ ভিলা যজ্ঞাগারে আসছে, এটা তো আমরা আগেই দেখছি। রামের অনুজ যে লক্ষণ, সে কোথায় এসেছিল? যেখানে মেঘনাদ উপাসনা করছিল, নিকুম্ভিলা যজ্ঞাগারে। ওই জায়গায় প্রবেশ করার পরে মেঘনাদ নিরস্ত্র অবস্থায় ছিল। ওই সময় লক্ষণ কি করছে? কাপুরুষের মতো ওকে আক্রমণ করতে গেছে। তখন মেঘনাদ কি করছে? কোষার আঘাতে ওই লক্ষণ যে ছিল ওকে সংজ্ঞাহারা করে ফেলছে, সংজ্ঞাহীন করছে। এই জন্য এখন আমরা ম্যাথের মধ্যে দেখি যে ক্যালকুলেটরে অনেক কিছু চাপ টাপ দিলে দেখা যায় যে ম্যাথ ইরর দেখাইতেছে, মানে ওইটারও সংজ্ঞা নেই। ক্যালকুলেটরে যখন আমরা আঘাত করি তখন দেখা যায় যে ম্যাথ ইরর আসে। এরকম অনেক কিছু আছে, এটা হচ্ছে আমরা এক প্রকার আঘাত করতেছি। আচ্ছা, তো কোষাকি, এইটাই তো কোষাকি। কোষাকি দেখে আসি। এই যে এটার জন্য অনেক ভালো একটা জায়গা আছে দেখার জন্য, গুগল। এখন তো সবাই আমার গুগল হিস্টোরি দেখা ফেলবে, সার্চ হিস্টোরি। দেখি তাও কোষা কি। কোষা নৌকাকৃতি পূজার বাসনিশেষ ডোঙ্গা, তাই তো। এটা আবার কি ছিল? তাহলে দেখি ইমেজের অবস্থা তো সুবিধার না। আচ্ছা, ও, বুঝে গেছে, তাহলে তো ভালো, আমি অবশ্য বুঝি নাই। ওকে, আবার শুরু করি তাহলে। এখন এই যে নৌকাকৃতি পূজার যে বাসনা বিশেষ এরকম টাইপের একটা জিনিস ছিল, তো এখন বলা যায় যে আমাদের সব জায়গাতে কিন্তু আহ থাকে, এরকম বেশ কিছু জিনিসপত্র থাকে। আচ্ছা ঠিক আছে, মনে করবো নি, ছবি দিয়ে দিও তাইলে আমাকে। তো এখন এই যে এই কোষাটা যে থাকে, এটা দিয়ে আঘাত করছে, তো এখন এরকম কিন্তু আমাদের বাসাতেও বিভিন্ন জিনিসপত্র থাকে, ঘটি বাটি নানা জিনিস। মানে যুদ্ধ করার জন্য না এগুলা, কিন্তু এটা দিয়ে কিন্তু অস্ত্রের কাজটা চালানো যায়। মেঘনাদ তার উপস্থিত বুদ্ধি দিয়ে এই কাজটাই করছে, নাইলে তো লক্ষণকে মেরেই ফেলতো, ওই প্রিপারেশন নিয়ে আসছে। আচ্ছা সমস্যা নাই, কেউ না বুঝলে ছবি দিয়ে দিব এরপরে। তো এরপর অস্ত্র আনার জন্য কি করছে মেঘনাদ? চাইছিল কি, মেঘনাদ আসলে একটা ভালো কাজই করতে গেছিল, যে সে অস্ত্র নিয়ে আসতো অস্ত্রাগার থেকে। এরপর লক্ষণের সাথে সামনাসামনি লড়াই করত। লক্ষণ চাইছিল পিছন দিয়ে গিয়ে হচ্ছে ওকে মেরে দিয়ে আসবে, ঠিক আছে, পিছন দিয়ে গিয়ে মেরে দিয়ে আসবে। কিন্তু মেঘনাদ চাইছিল সামনাসামনি করতে। মানে লক্ষণ আবার একটু লাজুক টাইপের ছিল, লাজুক টাইপের দেখে পিছন দিয়ে গেছিল। আর মেঘনাদ হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড, সামনাসামনি করবে যা করার। তো এখন মেঘনাদ এই কাজটা করার জন্য অস্ত্রাগার থেকে যে অস্ত্র আনবে, অস্ত্রাগার থেকে যে অস্ত্র আনবে এইটার জন্য কি করছে, বিভীষণকে পথ ছাড়তে বলছিল। কারণ অস্ত্রাগারে যাইতে হইলে তোকে পথ দিয়ে যেতে হবে, বিপদ দিয়ে তো আর যেতে পারবে না। তো বিভীষণ তখন ওকে বলছে এই চেষ্টা করা বৃথা। কারণ কি? কারণ সে এখন রামচন্দ্রের আজ্ঞাবহ দাস, রামের দাস। এখন সে রামের অধীনে কাজ করে, রামের আন্ডারে কাজ করতেছে। তাই রামের বিপক্ষে কোনো কাজ করাটা তার পক্ষে সম্ভব না। লঙ্কার রাজা রাবণের তাই রাবণের ভাই হয়ে বিভীষণের মুখে এই কথা শুনে ক্ষুব্ধ মর্মাহত মেঘনাদের মুখে উচ্চারিত হয়েছে, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। তো এখন এই যে লঙ্কার রাজা যে রাবণ, এই রাবণের ভাই, লঙ্কার যে শ্রেষ্ঠ রাজা ছিল, লঙ্কার শ্রেষ্ঠ যে রাক্ষস ছিল, সেই সেরা রাক্ষস ছিল কে? রাবণ। ওই রাবণের একই মায়ের পেটের ভাই সহোদর, সহোদর হচ্ছে বিভীষণ। ওই বিভীষণ রাবণের সাথে প্রতারণা করতেছে। এই জিনিসটা শুনলেই কেমন লাগবে না? অনেক আঘাত করবে, কিন্তু একদম হৃদয়ের ভেতরে গিয়ে আঘাত করবে। প্রতারণা জিনিসটা এরকম। তো তাইলে এরপরে আমরা যাই, মেঘনাদ এই জন্য কি হয়েছে, অত্যন্ত কষ্ট পাইছিল এই কথাটা শুনে। রাঘবের দাস তুমি কেমনীয় মুখে আনিলে এ কথা, তা তো কহতা দাসেরে, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। তো এখন এইখানে রাঘবের দাস তুমি, মেঘনাদ আসলে মানতেই পারতেছে না যে ওর চাচা যে রাঘবের, মানে রাঘব বলতে এখানে কাকে বোঝাচ্ছে? রঘু বংশের শ্রেষ্ঠ যে, সেই। আচ্ছা, ওকে, ভালো। তো এখন সেই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছে রাঘবের দাস। রাঘবের দাস মানে কি? রাঘব বলতে বোঝাচ্ছে রঘু বংশের শ্রেষ্ঠ যে রাম, রামের দাস, রামের আন্ডারে চলে গিয়েছে এখন কে? মেঘনাদের যে চাচা আছে বিভীষণ। কেমনে মুখে আনিলে এ কথা, বিভীষণকেও বলতেছে এটা, এবং বলতেছে যে অনেক ঝাঁজের সাথেই বলতেছে। আমরা দেখি না এই যে আমাদের দাদি নানিরা তো দেখে, আবার অনেকেই দেখে যে
সিরিয়াল সিনেমা এই সমস্ত জায়গায় দেখা যায় যে নায়িকারা যারা আছে একটু নাকি নাকি গলায় বলে, কেমনে তুমি কথা বললা, তুমি এটা পারলা। তো মেঘনাদের এখন এইরকম একটা মুডে চলে গেছে যে ভীষণ সেন্টি খাইতেছে ওর চাচা কেন কিভাবে কইরা রামের দলে অ্যাড হইছে, মানে রামের দলে যোগদান করছে। ঠিক আছে। তো এখন এই রাঘবের দাস তুমি এই কথাটা যে বলছে, মানে মেঘনাদ এটা মানতেই পারতেছে না যে ও রামের দলে চলে গেছে। ঠিক আছে। যেমন অনেকে মানতে পারে না যে বিড়াল যে আমিও পছন্দ করতে পারি, এইরকম জিনিসপত্র তো আছেই। কেমনে ও মুখে আনিলে এ কথা, তা তো কহতা দাসেরে। তা তো বলতে কিন্তু আবার তাঁতের কাপড় তাঁতি এরকম কিছু বোঝাচ্ছে না। তো এখন এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে, কেমনে ও মুখে আনিলে কথা, মুখের মধ্যে তুমি এই কথা কে আনলা চাচা, এই কথা তো শুনতে পাই না, এই কথা মানে শোনা যায় না, কহতা দাসেরে। মানে আমাকে এটা বুঝাও তুমি এটা কিভাবে বলতেছো। স্থাপিলা বিধুরে বিধির স্থানুর ললাটে। তো এখন স্থাপিলা মানে কি, স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করিলাম, স্থাপন করিলাম। কি স্থাপন করিলাম, বিধুরে, বিধু বলতে বোঝাচ্ছে এখানে চাঁদ, বিধু বলতে বোঝাচ্ছে চাঁদ। চাঁদকে কোথায় স্থাপন করছে, বিধাতা মানে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা চাঁদকে স্থানু, স্থানু মানে কি, স্থানু মানে হচ্ছে নিশ্চল বোঝায়। এখন নিশ্চল বললে আমরা কিসের কথা ভাবতে পারি, আকাশের কথাও কিন্তু ভাবা যায়। আকাশ সব সময়, আচ্ছা ঠিক আছে, আকাশ সবসময় কই থাকে, একটা নির্দিষ্ট জায়গায় থাকে। সে কিন্তু হাইটা হাইটা ক্লাস করে না, তাই না? হেঁটে হেঁটে ক্লাস করতেছে না, সে এক জায়গায় দাঁড়িয়ে ক্লাস করে। ক্লাস করে কি, আচ্ছা না করতে পারে। তো এখন যেখানেই আছে ওইখানেই আছে, ওই জায়গা থেকে কিন্তু কোথাও সরতেছে না, ওই জায়গাতেই আছে। তো এখন এই যে আকাশ যে জায়গায় ছিল সে জায়গাতেই আছে। বিধাতা কি করছে, এই আকাশের মধ্যে চাঁদকে যে জায়গায় রাখছে, চাঁদটা কিন্তু ফিক্সড ওই জায়গাতে। মানে এখন আমরা অনেকভাবে বলতে পারি যে চাঁদ তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এইভাবে কিন্তু ঘূর্ণায়মান আছে, কিন্তু যেই আকাশে আছে ওই আকাশের মধ্যেই কিন্তু আছে। আকাশ থেকে কখনো এই মাটির পৃথিবীর মধ্যে ধুলায় পড়ে কিন্তু গড়াগড়ি খায় না, ধুলায় পড়ে গড়াগড়ি খায় না। বাচ্চা পোলাপানরা যেমন চকলেট না পাইলে মাটিতে পেলে গড়াগড়ি করে, চাঁদ কিন্তু এরকম না, আসমানে আছে আসমানেই থাকবে, মাটিতে আসতেছে না। তো এখন এইটা দিয়ে বুঝাইছে যে বিধাতা মানে সৃষ্টিকর্তা চাঁদকে যে আকাশের কপালে রাখছে, সর্বোচ্চ মর্যাদায় রাখছে। সর্বোচ্চ মর্যাদায় রাখার পরে সেই চাঁদ কিন্তু কখনো মাটির ধুলার মধ্যে গড়াগড়ি যায় না, মাটির ধুলায় কিন্তু সে গড়াগড়ি করে না। সে যেখানে আছে সম্মান নিয়ে সে জায়গাতেই থাকে, কখনো তার সম্মানটা যে আছে এটা কিন্তু ডিগ্রেডেশন হয় না। তো এরপরে বলছে যে হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। তো এখন রক্ষরথী বলতে কি বোঝানো হয়, রক্ষকুলের বীর। রক্ষকুল মানে হচ্ছে রাক্ষস কুল যে আছে, এই রাক্ষসদের যে জাতটা আছে সেই রাক্ষসদের জাতের যে বীর, সেই বীর। তো এই বীর বলতে এখানে বুঝিয়েছে বিভীষণকে। মানে কি পরিমাণ তেল দিতেছে এখানে মেঘনাদ, এই জিনিসটা কিন্তু আসলে সহজে বোঝা যায় না, কিন্তু ভালো মতো একটু খেয়াল করলে বোঝা যায় যে মেঘনাদ কিন্তু ভীষণ তেল দিতেছে। এরকম তেলানোর পরে কিন্তু স্বাভাবিকভাবে বিভীষণের আবার ওর দলে চলে আসা উচিত ছিল, কিন্তু বিভীষণের মনে হয় মাথায় এত বুদ্ধি টুদ্ধি কম একটু, তাই এত তেল পেয়ে বুঝে নাই যে তেল দিতেছে যে আসলে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে তেলের দাম বেড়ে গেছে এখন। তো এখন এই যে বিধুরে কি করছে, বিধি স্থানুর ললাটে স্থাপন করছে, এই জিনিসটা আমরা দেখলাম। কিন্তু এরপরে কি করছে, এরপরে বলছে মেঘনাদ আরো আক্ষেপ নিয়ে বলতেছে, হে রাক্ষসদের বীর, রাক্ষসদের মধ্যে যে বীর আছে, এই বীর তুমি ভুললা কিভাবে, তুমি কে। মানে এটা কিন্তু আমারও মাঝে মাঝে হয়, ভুলে যাই যে আমি কে, কই আছি। ঠিক আছে। তারপর আয়নায় নিজের চেহারা দেখলে অনেক ভয় লাগে যে এটা আবার কে আমার দিকে তাকায় আছে। তো এরকম রাক্ষসদের বীরেরও হয়তো মনে হইতে পারে বিভীষণের যে ও আসলে কে। ও একটা বীর, বীর হওয়ার পরেও কি করছে, বীর হওয়ার পরেও ও দেখা গেছে যে রামদের দলে যোগ দিয়ে রামের দাসের মতো হয়ে গেছে এখন। এককালে ছিল বীর, এখন হয়ে গেছে দাস, মানে পুরোই কিন্তু বিপরীত ব্যাপার। তো এখন এই যে এই অধম রাম যে আছে, মানে মেঘনাদের কাছে কিন্তু রাম অধম, মানে রামের কিন্তু মেঘনাদের কাছে কোনো মর্যাদাই নেই, মানুষ বলেই মনে করে না, মানে রাক্ষস বলেই মনে করে না বলা যায়, কারণ মেঘনাদ তো নিজে একটা রাক্ষস ছিল, তাই না? তো এখন মেঘনাদের কাছে মনে হয়েছে যে কার জন্য তার চাচা নিজের জাত ভুলে গেছে, সেই মানুষটা কে, কার জন্য সে জাতটা ভুলছে, সে হচ্ছে রাম। রাম কিন্তু আবার রাক্ষসদের কাছে কোনো মর্যাদাই পাচ্ছে না, এই যে মেঘনাদ তারপর হচ্ছে রাবণ, এদের কাছে সে কোনো মর্যাদাই পাচ্ছে না। কার জন্য ভুলছো, নিজের জাত। নিজের জাতটা কিভাবে ভুলেছো, তোমার জন্ম যে একটা মহাবংশে, এটা কি তোমার মাথার মধ্যে নাই, এটা কি তুমি ভুলে গেছো একদম। এই যে রাম, এই রামের কিন্তু রাক্ষসদের কাছে কোনো বেল পাওয়া উচিত না, এটা হচ্ছে মেঘনাদের মনে হচ্ছে, রাক্ষসদের কাছে রামের কোনো সম্মান পাওয়া উচিত না। এখন চাঁদ কিন্তু নিজের মর্যাদা ভুলে কখনোই ধুলায় গড়াগড়ি খায় না। পৃথিবী তারে মধ্যাকর্ষণ বল দিয়ে টানাটানি করতেছে, এত টানাটানি কিন্তু কোনো সিনেমার, বাংলা সিনেমার নায়কও নায়িকাকে করে না, কিন্তু এখানে পৃথিবী চাঁদকে অনেক টানতেছে। এই টানার পরেও কিন্তু চাঁদ কখনো ধুলায় গড়াগড়ি খায় না।
কিন্তু বিভীষণ কি করছে, অনেক অল্পতেই রামদের দলে চলে গেছে। এই কাজটা কি ঠিক হয়েছে? কাজটা ঠিক হয়নি। তো এখন এই যে কে বাসে অধম রাম, স্বচ্ছ সরোবরে কবে, কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে সলিলে, শৈবাল দলের ধাম মৃগেন্দ্র কেশরী, কবে হে বীর কেশরী, সম্ভাসে শ্রীগালে মিত্রভাবে, অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। তো এখন এখানে স্বচ্ছ সরোবর বলতে বোঝানো হচ্ছে, সরোবর বললে বোঝায় পুকুর, স্বচ্ছ সরোবর বলতে স্বচ্ছ মানে পরিষ্কার, পরিষ্কার পুকুর। এরপরে কেলি বলতে বোঝানো হচ্ছে খেলি, খেলা করা, খেলা করাটাকে কেলি বলছে, মানে এমন ভাবে ভাষাটারে পেঁচাইছে দেখে বোঝাও যায় না বাংলা ভাষা নাকি উগান্ডার ভাষা। তো সেটা যাই হোক। তারপর পঙ্কজ কানন যে আছে, এই পঙ্কজ কানন মানে হচ্ছে পঙ্কজ কানন, পঙ্কজ মানে পদ্ম ফুল আর কানন মানে বাগান, তার মানে এটা পদ্ম ফুলের বাগান। এরপর যেটা আছে সলিল, সলিল অর্থ হচ্ছে পুকুর, সলিল পুকুর। তারপর হচ্ছে পঙ্কিল, পঙ্কিল বললে বোঝানো হয় হচ্ছে কাদা, পঙ্কিল মানে কাদা, ঠিক আছে। তো এখন এরপরে ধাম মানে হচ্ছে জলাশয়, ধাম বলতে শৈবাল দলের ধাম, মানে শৈবাল যুক্ত যে জলাশয় আছে, শৈবাল দিয়ে ভরা জলাশয়, ঠিক আছে। দেখা যায় যে শ্যাওলা যুক্ত জলাশয় আছে অনেক, এরকম জলাশয়ের কথা বলছে। কাদা 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 পানি, তারপর শ্যাওলা যুক্ত জলাশয় যেগুলো আছে ওইটার কথা বলছে। তো এখন এটা দিয়ে সে আসলে বুঝিয়েছে কি, এই লাইনগুলা দিয়ে আমরা যদি সংক্ষেপে সহজে বোঝার চেষ্টা করি, এই অধমরামটা কে, এটা তো বলছে আগেই। এটা বলার পরে বলছে যে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। স্বচ্ছ সরোবর মানে হচ্ছে, স্বচ্ছ সরোবর বলতে বোঝাচ্ছে এখানে রাজহাঁস যে আছে, রাজহংস মানে রাজহাঁস, রাজহাঁস সবসময় কি করে, সুন্দর পরিষ্কার টলটলে পানি যে আছে, এই টলটলে পরিষ্কার পানির পুকুরে খেলে। এবং পুকুরের কোথায় খেলে, পঙ্কজ কাননে। পঙ্কজ কানন মানে কি, পদ্ম ফুল, সবচেয়ে সুন্দর ফুলগুলোর একটা হচ্ছে এই পদ্ম ফুল, এই পদ্ম ফুলের বাগান যেখানে আছে সেখানে রাজহাঁস খেলা করে। কিন্তু কখনো কি আমরা দেখছি যে রাজহাঁস কখনো এই শ্যাওলাযুক্ত ময়লা পানিতে গিয়ে খেলা করছে বা শ্যাওলাযুক্ত ময়লা পানিতে সাঁতার কাটছে? এরকম কিন্তু কখনো দেখা যায় না। এটা দিয়ে বোঝা যায় যে এই যে রাজহাঁসের যে আত্মসম্মানটা আছে, এটা হচ্ছে রাজহাঁসের জায়গায় এখানে বুঝিয়েছে কাকে, বিভীষণকে বুঝিয়েছে। বিভীষণেরও উচিত নিজের আত্মসম্মানের উপর অটুট থাকা, অটল থাকা। তার কখনোই উচিত না, কি উচিত না, নিজের জাতিকে, নিজের জ্ঞাতি ভাইদেরকে প্রতারণা করে কখনোই তার রাক্ষসদের ছেড়ে মানুষের দলে অর্থাৎ রাম, লক্ষণ ওদের দলে যাওয়াটা উচিত না। এই জিনিসটা এখানে বলা হচ্ছে। এরপরে বলেছে এই যে হে বীরকেশরী, মৃগেন্দ্র কেশরী কবে হে বীরকেশরী, সম্ভাসে শ্রীগালে মিত্রভাবে, মানে কাকা। এই যে মৃগেন্দ্র মানে কি, মৃগেন্দ্র মানে হচ্ছে সিংহ, মৃগেন্দ্র মানে হচ্ছে সিংহ। এরপর কেশরী বলতে বোঝানো হচ্ছে কেশরযুক্ত, কেশরযুক্ত সিংহ, মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র মৃগেন্দ্র কিশোরী, আরে কি এটা তো বলাও যায় না, কি ভাষা ভাই। আচ্ছা, তারপর শৃগাল, শৃগাল বলতে বোঝানো হয় হচ্ছে শিয়াল, ঠিক আছে। তো এখন এই যে শিয়াল যে আছে এটা হচ্ছে শৃগাল বলা হয়। তো অনেকে আবার বলে যে শৃগাল মানে কি, অনেকে রাতা মুরগা বলে, অনেকে শাখা মৃগা বলে, তবে আজকে আমরা জেনে নিলাম শৃগাল মানে হচ্ছে শিয়াল। এত পেঁচায় ভাবার কিছু নাই। তো এখন এটা বলে বুঝিয়েছে যে কাকা, মানে কাকে বলতেছে, মেঘনাদ বলতেছে বিভীষণকে, মেঘনাদ বিভীষণকে বলতেছে যে আপনি তো সিংহের মতো বীর, ঠিক আছে, মানে আবার তেল দেওয়া শুরু করছে এইভাবে। তো এখন আপনি তো সিংহের মতো বীর, সেই বীর কবে থেকে শিয়ালের সাথে বন্ধুত্ব শুরু করলো? তো এখন এই জিনিসটা কিন্তু আর সুবিধার মনে হইতেছে না। হ্যাঁ, শাখামৃগ তো বানর, এগুলো কি এখন প্রশ্ন করা যায়? আমাদের গ্রুপে অনেক শাখামৃগ আছে, ওই যে নারা পার্টি, এরকম রাতা মুরগাও আছে কয়েকটা। তো এখন এই যে সিংহের মতো বীর বলছে যে, মানে এত পরিমাণ তেল দিতেছে, এই জিনিসটা কিন্তু সুবিধার না। যদি আরো তেল দিতে থাকে, বিভীষণের অল্প বয়সে কোলেস্টেরল, তারপর নানা ধরনের সমস্যা হইতে পারে, ঠিক আছে, আর্টারিতে ব্লক হয়ে যাবে, হার্টের সমস্যা হইতে পারে। এত তেল দেওয়াটা ঠিক না আসলে। তারপর বলছে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। অবিদিত অর্থ মানে হচ্ছে যে জিনিসটা আমাদের জানা নেই, অজানা যেগুলো। তো এখন এইখানে বলছে যে কাকা তুমি তো জ্ঞানী, তোমার তুলনায় আমি মূর্খ, এসব তো তোমার অজানা নয়। তো কাকা কি বলছে, তুমি আমার তুলনায় জ্ঞানী, আমি তোমার তুলনায় মূর্খ, মানে আবার এই যে তেল, মানে কি পরিমাণ তেল, ঠিক আছে। তো তেল তো আছেই, থাকবে সারা জীবন। তো এখন এই যে তেল দিচ্ছে যে তুমি আমার তুলনায় জ্ঞানী, আমি তোমার তুলনায় মূর্খ, তুমি তো এগুলো জানোই। কি জানে তার চাচা, কি জানে, এটা আমরা দেখবো এর পরে, দেখি ওর চাচা কি জানে। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধের সংগ্রামে,
কহ মহারথী এ কি মহারথী প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। ছাড়হ পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছ, রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস, হেন দুর্বল মানিবে। হেন না হেন, আচ্ছা ইমোশনাল তৈল, হ্যাঁ এগুলো তো আরো ডেঞ্জারাস জিনিস। তেল, ওকে, তো তেল তো আছে। ক্ষুদ্রমতি মানে কি? ক্ষুদ্রমতি মানে হচ্ছে ছোট মনের যে, এখানে ছোট মনের বলে লক্ষণকে বোঝাচ্ছে। তো লক্ষণকে কেন একটা ছোট মনের মানুষ বলা হচ্ছে? আর এই যে সুর, সুর অর্থ হচ্ছে শক্তিশালী বীর, যেটা শক্তিশালী বা বীর, এখানে বীর অর্থে ব্যবহৃত হয়েছে, শক্তিশালী না, এখানে বলেছে বীর অর্থে। তো এখন ক্ষুদ্রমতি সুর মানে হচ্ছে ক্ষুদ্রমতি, মানে ক্ষুদ্র মনের বীর, ছোট মনের বীর যে। এসব দেখে বাংলা ভুলে যাচ্ছি, তাহলে এসব দেখো না, বিদায়, আল্লাহ হাফেজ, টাটা। তো এখন এই যে ক্ষুদ্রমতি নর সুর যে আছে, ক্ষুদ্রমতি নর সুর বলতে বোঝানো হচ্ছে লক্ষণকে। লক্ষণ হচ্ছে একটা ছোট মনের মানুষ, ছোট মনের মানুষ প্লাস সুর মানে হচ্ছে বীর, ছোট মনের বীর। তো এখন এইটা যদি না হইতো, এটা যদি না হইতো, এই যে তারপরে বলছে নহিলা অস্ত্রহীন যোধে কিসে সম্বোধের সংগ্রামে। তো এখন যোধে মানে হচ্ছে যুদ্ধে, তো এইটা যদি না হইতো, নহিলে, নহিলে অস্ত্রহীন যোধে, যদি এটা না হইতো তাইলে একজন অস্ত্রহীন যোধে মানে কি? অস্ত্রহীন বলতে মেঘনাদ নিজেকে বোঝাচ্ছে, ওর কাছে কোনো অস্ত্র ছিল না। এদিকে রামের ভাই লক্ষণ কিন্তু ওর সাথেই যুদ্ধ করতে আসছে, এবং লক্ষণ নিজেও জানতো ওর অস্ত্র নাই, অস্ত্র ছাড়াই ওর সাথে যুদ্ধ করতে আসছিল। তো এখন লক্ষণ জানতো যে ও নিরস্ত্র, তারপরে ওর সাথে যুদ্ধ করতে চাইছে, নিরস্ত্র লোককে যুদ্ধ করার জন্য আমন্ত্রণ জানাইছে। এটা কিন্তু আসলে একটা কাপুরুষের কাজ। ওকে, তো এরপরে যে আছে, এরপরে কহ মহারথী একই মহারথী প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। তো এখন মহারথী বলতে বোঝানো হয় হচ্ছে মহাবীর। এইটাও বলছে বিভীষণ রে, মানে তেল কত প্রকার ও কি কি এখান থেকে আমরা শিখে নিতে পারি ভবিষ্যতে যদি এরকম সেক্টরে যাই। তো এখন ভবিষ্যতে এরকম সেক্টরে গেলে তাইলে আমরা বুঝতে পারবো যে কিভাবে তেল দিতে হয়, মেঘনাথকে দেখে শিখে নাও। তো মেঘনাথ কিন্তু সেনাপতি ছিল, এখানে বইলা রাখলাম, তার মানে সে কিন্তু তেল ভালোই জানতো, সেনাপতি টাইপের মানুষ, তেলও জানতো। তো এখন এই তেল তো দিতেছে, তেল দিয়ে এখন বলছে যে এটা কি কোনো বীরের কাজ, মানে কোনটা, এই যেভাবে করে কোনো অস্ত্র ছাড়া একজনকে, নিরস্ত্র লোককে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, তার কাকাকে বলতেছে এটা কি কোনো বীরের কাজ, বীরের কোনো কাজ হতে পারে এটা? লঙ্কার যে এমন কোনো শিশু নাই যে কাপুরুষের কথা শুনে হাসবে না। তো এখন কাপুরুষ কেন বলতেছে? কাপুরুষ বলতেছে কারণ হচ্ছে সে অস্ত্র ছাড়া তাকে যুদ্ধ করার জন্য ডাকছে। এখন বাচ্চা বাচ্চা যে রাক্ষস শিশুগুলো আছে, রাক্ষস শিশুগুলো কেমন যেন শোনায়, ঠিক আছে, ডার্ক ডার্ক লাগে। তো এখন এই যে রাক্ষস শিশু যে আছে, এই রাক্ষস শিশুগুলো কিন্তু শুনলে হাসবে, যে একজন অস্ত্র ছাড়া কাউকে যুদ্ধ করার জন্য ডাকছে, একজন অস্ত্র নিয়ে অস্ত্র ছাড়া কাউকে যুদ্ধ করার জন্য ডাকছে। এটা কিন্তু আসলে সবসময় যুদ্ধের সময়, কি যুদ্ধের সময় একটা খারাপ কাজ, মানে এই জিনিসটা কিন্তু কোনোভাবেই সমর্থনের যোগ্য না। মহারথী প্রথা বলতে এখানে আবার বুঝিয়েছিল হচ্ছে মহা, মহারথী বলতে মহাযোদ্ধা, যারা বীর যোদ্ধা, এই মহান যোদ্ধাদের যে প্রথাটা আছে সেই প্রথা। এই মহান যোদ্ধাদের প্রথা হচ্ছে কখনো অস্ত্র ছাড়া আরেকজন নিরস্ত্র লোকের সাথে যুদ্ধ করবে না। তুমি যার সাথে যুদ্ধ করতেছো তারও যেন সবসময় অস্ত্র থাকে। কেউ যদি এরকম যুদ্ধের মুভি সিনেমা দেখে থাকি, তাহলে দেখা যাবে যে অনেক সিন আছে যেখানে দেখা যায় যে একজন বীর আরেকজন বীরের মুখোমুখি হয়েছে, একজনের অস্ত্র নাই আরেকজনের অস্ত্র আছে। তো এমন সময় দেখা যায় যে যার কাছে অস্ত্র আছে সেও যা অস্ত্রহীনকে অস্ত্রটা দেয়, মানে আরেকটা অস্ত্র দেয়, তারপরে দুইজন মিলে যুদ্ধ করে। মানে এমন না যে একজন অস্ত্র নাই তখন তাকে খুন করবে বা হত্যা করবে, অস্ত্র থাকা অবস্থাতেই সবসময় যুদ্ধটা হয়। আচ্ছা, তো এরপরে ছাড়হ পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। সৌমিত্রী কুমতি বলতে কি বুঝিয়েছে? আমরা আগেই দেখেছি সৌমিত্রী মানে হচ্ছে সুমিত্রার ছেলে, রাবণী বললে বোঝায় রাবণের ছেলে, সৌমিত্রী বললে বোঝায় সুমিত্রার ছেলে। এখন সৌমিত্রী কুমতি বলতে বুঝিয়েছে সুমিত্রার ছেলে লক্ষণ। আর লক্ষণের মতলব কিন্তু অত ভালো ছিল না, একজন মানুষকে মারার জন্য ঢুকছে। এই যে মেঘনাথকে দেখো, মেঘনাথের মতলব কত ভালো, চাচাকে তেল দিতেছে তখন থেকে, কখনো কি মারছে? কাউকে মারে নাই। কিন্তু এই যে লক্ষণের কিন্তু অবস্থা সুবিধা না, লক্ষণ আবার মারামারি করতে ঢুকছিল ভিতরে, মানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী। ওই যে নারা পার্টি আছে না ফার্স্ট গ্রুপের, ওই রকম, ওইগুলো কুমতলব নিয়ে কিন্তু নাড়া দেয়, মতলব ভালো না ওদের। তো এখন এই যে মতলব আর কার খারাপ, এই যে লক্ষণের মতলবটাও কিন্তু খারাপ ছিল, এই জন্য বলছে কুমতি। সৌমিত্রী কুমতি বলতে বুঝিয়েছে সুমিত্রার, মানে লক্ষণের মাঝে, তার ছেলে লক্ষণ, এই সুমিত্রার ছেলে সৌমিত্রী কুমতি। কুমতি মানে হচ্ছে
কুমতলব আছে যার, এই কুমতলব নিয়ে যে লক্ষণ আসছে ওইটার কথা বলছে। তো এখন ছাড়ো পথ কাকে বলছে? চাচাকে বলছে যে চাচা পথ ছাড়ো, চাচা পথ ছাড়ো, আমি এখনই এসে পড়বো। আজ দেখবো যে কোন দেবতার বলে সুমিত্রার ছেলে লক্ষণ আমাকে হারাবে। মানে আগেও তো দেখছে যে লক্ষণ কিভাবে করে, এই আস্তে পাবলিক প্লেসে, হ্যাঁ। তো এখন যাই হোক, দেবদৈত্য নর রণে সচক্ষে দেখেছো রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস এহেন দুর্বল মানিবে। আচ্ছা এত ইয়ে করতেছে কেন? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন কি দেখি ডরিবে দাস এহেন দুর্বল মানিবে। তো এখন কাকা তুমি তো দেখেছো আমি কিভাবে দেবতা দৈত্য মানুষের সাথে যুদ্ধে বিজয় লাভ করেছি। ওই যে আমরা দেবতার কথাটা কিন্তু দেখেছি, দেবতাদের রাজা ইন্দ্র ছিল, যে ইন্দ্রর সাথেও যুদ্ধ করে এসে হারিয়েছে। তো এখন রক্ষ শ্রেষ্ঠ, রক্ষ শ্রেষ্ঠ বলতে কিন্তু নিজেকে বুঝাচ্ছে, স্বচক্ষে রক্ষ শ্রেষ্ঠ মানে রাক্ষসদের শ্রেষ্ঠ, মেঘনাদ, মেঘনাদের কথা বুঝিয়েছে এখানে। তো এখন রাক্ষসদের শ্রেষ্ঠ, অক্সিজেন চলে গেছে, আচ্ছা যেতেই পারে। তো এখন এই যে রাক্ষস শ্রেষ্ঠ যে আছে মেঘনাদ, এই মেঘনাদ হচ্ছে নিজের কথা বলতেছে যে সে সব দেবতা দৈত্য মানুষ সবাইকে হারাইছে। এতক্ষণ চাচারে তেল দিতেছিল, এখন নিজেকে একটু দিচ্ছে। সব তেল তার অন্যদের দিলে হবে না। আচ্ছা ওকে, যাচ্ছি। তো এরপর পরাক্রম দাসের, রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, পরাক্রম বলতে বোঝাচ্ছে শক্তি তেজ, আর দাস বলতে বোঝাচ্ছে হচ্ছে কাকাকে সম্মান দেখাইতে গিয়ে নিজেকেই দাস বলছে। মাঝে মাঝে তো অন্যদের তেল দিতে গেলে নিজের একটু শর্টেজ লাগে, একটু কমায় দিতে হয় নিজের তেলটাকে। তো এরপরে যেটা আসবে, আচ্ছা আচ্ছা ওকে ওকে, যাই হোক, তারপরে হচ্ছে আমি কেন এই দুর্বল মানুষকে, দুর্বলকে লক্ষণ, কারণ দুর্বল যদি না হইতো। আচ্ছা এখানে কি কোনো বাচ্চা ঢুকছে? আঁকা কি করতেছে? ওকে দেখি, আচ্ছা তো আঁকা কি করলে একটু ভ্যান গগ টাইপের আঁকো, এরকম কি 2-3 বছরের বাচ্চাদের ড্রয়িং মনে হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আমি কেন এই দুর্বল লক্ষণকে ভয় করব, এই জিনিসটাই বলছে। মানে দুর্বল কেন, কারণ লক্ষণ কিন্তু শক্তিশালী যদি হইতো তাহলে দেখা যেত যে সে নিজে থেকে সামনাসামনি লড়াই করার জন্যই বলতো, কিন্তু কখনো কিন্তু এই যে অগোচরে গিয়ে মারার প্ল্যান করতো না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সে কিন্তু মেঘনাদকে নিরস্ত্র অবস্থায় খুন করতে চাইছিল। এটাকে কিন্তু ডাইরেক্ট খুন বলাই যায়, কারণ নিরস্ত্র অবস্থায় তো আর যুদ্ধ করা যায় না, এটা খুনই বলা যায় মোটামুটি একরকম। এরপর নিকুম্ভিলা যজ্ঞাগারে, কই পরেরটা যায়নি, আচ্ছা। তারপরে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী, আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত, হে বিধাত, বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস, কহ তাত সহিব কেমনে হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব। এটাতে বোঝাচ্ছে যে লঙ্কার পবিত্র যে নিকুম্ভ যজ্ঞাগারটা আছে এই জায়গায় চোরের মতো ঢুকছে। চোরের মতো কে ঢুকছে? লক্ষণ। যেমন রান্নাঘরে এই যে আমাদের সাথে এখন যারা আছে, বিভিন্ন মানুষ আছে যারা চিনির মিঠাই টিঠাই এসব খাইতে রান্নাঘরে ঢুকে, রান্নাঘরে ঢুকে এই যে চুরি করে ঢুকে হচ্ছে পেরে নিয়ে আসে, ঠিক আছে? এদেরও কিন্তু ভবিষ্যতে পেট ব্যথা হবে, এসব ঠিক না। তো এখন এই যে লঙ্কাগারে, যে লঙ্কার যে পবিত্র নিকুম্ভিলা যজ্ঞাগার আছে, এখানে চোরের মতো কে ঢুকছে? ওই পিচ্ছি মানে ওই যে লক্ষণ। তারপর লক্ষণের অনধিকার প্রবেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কি করছিল? ইন্দ্রজিৎ যে আছে, এই ইন্দ্রজিৎকে মেঘনাদ, এই মেঘনাদ তার কাকা বিভীষণকে কি বলছে? উপমিত কথাটা বলছে। উপমিত কোন কথা? উপমিত কথাটা হচ্ছে এই যে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী, মানে এই যে চোরের মতো যে আসছে, চোরের মতো আসছে কিন্তু কিভাবে আসছে? অহংকার, অহংকার নিয়ে এসেছে, নাইলে কিন্তু ডাইরেক্ট এভাবে চলে আসতে পারে রাক্ষসদের কাছে। আচ্ছা এই তো এই যে এখানে আসছে আচার নিতে ঢুকে। আমি কি এখনো বলছি জিনিসটা? বলতেছি তো, প্রগলভ মানে হচ্ছে নির্ভীক চিত্ত। তো নির্ভীক চিত্ত মানে হচ্ছে যে একদম ভয় ডর ছাড়া ঢুকে গেছে, ভয় ডর ছাড়া ঢুকে গেছে, যেমন ওই যে আচার নিতে ঢুকে যে আমাদের সাথে আছে এখন। তো এখন এই যে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী, আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, আচার নিতে ঢুকছে এখানে অহংকারের সাথে, কোনো ভয় ছাড়া ঢুকছে। তো এখন চাচা আদেশ দাও, ওরে ধান গাছের তক্তা দিয়ে পিঠে সিধা কইরা দেই। তো এই জিনিসটাই বুঝাইতেছে এখানে। তো এরপরে তব জন্মপুরে তাতো পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস। তো এখন নন্দন কানন কি? নন্দন মানে হচ্ছে সুন্দর, সুন্দর বাগান, সুন্দর বাগান হচ্ছে এই যে ফুলের বাগান। তো ফুলের বাগানটা বলতে এখানে বুঝাইছে হচ্ছে লঙ্কা, লঙ্কাও ফুলের বাগান, আবার আমার পড়ার টেবিল অনেকটা ফুলের বাগান, ঠিক আছে? গোলাপ ফুলে অনেক কাটা আছে না,
এরকম একটু কাটা টাটা আছে, তবে আমার পড়ার টেবিল দেখতেও কিন্তু অনেক সুন্দর। বাসায় যে এসে দেখে সেই অজ্ঞান হয়ে যায়, এত সুন্দর। তারপর যে আছে এই যে, হে তব জন্মপুরে তাতো পদার্পণ করে বনবাসী, তোমার জন্মভূমিতে বনবাসী লক্ষণ প্রবেশ করে। মানে এই যে লঙ্কাতে যে আসছে লক্ষণ, কার পারমিশন নিয়ে আসছে? কাউকে কি বলছে আম্মু আমি আচার নিব, আচার নিব, আমি একটু রান্নাঘরে যাচ্ছি? আম্মুকে বইলে আসলেই হইতো না? আম্মু তো খুশি হয়ে এক বাটি আচার দিয়ে দিত। কিন্তু ওইটা বলে কিন্তু আসে নাই। আসছে কিভাবে? আসছে হচ্ছে লুকায় লুকায় চুরি করে। তো এখন এই যে রাক্ষসদের জন্মভূমিতে এইভাবে একটা মানুষ চলে আসলো, রাক্ষসদের একটু ইগোতে লাগবে না? একটু আঘাত লাগবে যে এটা তুমি কিভাবে করলাম, কেন 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 এটা তুমি করলা? তো ফুলের বাগানে কিভাবে দৈত্য ঘুরে বেড়ায়, তাই না? আমার পড়ার টেবিলে কি আর আমি যাই? আমি তো যাই না। তো সদা ফুটা পদ্ম ফুলে কি কিটকে রাখা যায়? মাত্র যে পদ্ম ফুল ফুটছে এই জায়গায় কি কোনো পোকামাকড় আনবা? ঠিক আছে, রাক্ষস তো আচার নিতেই ঢুকবে। মানুষ কি আচার খায়? আচার তো রাক্ষসই খায়। আচ্ছা, তো কহ তা তো, সহিব কেমনে হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব। তাহলে এখন বলো কাকা, আমি কিভাবে করে এইসব অপমান সইব? এভাবে করে আচার নিয়ে গেল, আমারে ভাগ দিল না। ঠিক আছে, তো তোমার ভাতিজা হয়েও জন্মভূমির এরকম অপমান আমি কিভাবে সহ্য করব? এইভাবে কিভাবে সহ্য করা যায়? এগুলো কি সহ্য করা যায়? আচার দেয় নাই, বেয়াদ্দপ পোলাপান। হ্যাঁ, আচ্ছা, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, মহামন্ত্র বলে যথা ফিরস্বনি শিরোফণি, মলিন বদন লাজে, উত্তরীলা রথি, রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ আত্মজে। ওকে, 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 আচ্ছা, ঠিক আছে। তো এরপরে, তুমিও হে রক্ষমণি সহিছ কিভাবে, রক্ষমণি বলতে কি বুঝাচ্ছে? রাক্ষস বংশের মণি, এইখানে বুঝাইছে বিভীষণ রে, মানে আবারও তেল দেওয়া স্টার্ট করছে একটু। তো এখন এই যে চাচা কিভাবে সহ্য করছে এটাও জিজ্ঞাসা করছে। এরপর বলছে মহামন্ত্র বলে, মহামন্ত্র বলে যথা শিরোফণি। তো এখন শিরোফণি বলতে এখানে বোঝাচ্ছে যে এই যে সাপুরের যে মহামন্ত্র থাকে, মানে সাপুর একটু এই যে বাদাম বাদাম বইলা যখন ইয়ে বাজায়, বিনা বাজায়, তখন দেখা যায় যে সাপ তিরিং বিরিং করে লাফায় না? এই যে টিকটক নামের কোথায় যেন সাপ পাওয়া যায় অনেক, ওই নাগিন ডান্স দেয় এরকম, টিকটক লাফায়, লাফালাফি করে টিকটিকির মতো। তো এরকম অনেক নাচুনে ইয়ে পাওয়া যায়, ডান্সার পাওয়া যায়, ডান্স করে সাপের মতো। তো এরকম সাপ টাপ তো থাকেই কয়েকটা। এরকম সাপ এখানেও দেখা গেছে, যে এই যে বিভীষণ আছে, রাম হইতেছে বাঁশি বাজাইতেছে, বাদাম বাদাম খাবা, কাঁচা বাদাম আসো। তো বাদামের লোভে বিভীষণও চলে গেছে, বিভীষণ এখন নাচতেছে বাদামের মতো। তো এই যে সাপুরের মহামন্ত্র যে আছে, এটার শক্তিতে সাপ কি করে? মাথা নিচু করে রাখে। বিভীষণও দেখা যাচ্ছে এইভাবে মাথা নিচু করে রাখছে। ঠিক আছে, মাথা নিচু করছে, মলিন বদন লাজে, লজ্জায় মাথা নিচু করে রাখছে। উত্তরীলা রথি, রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ আত্মজে। তো এখন রাবণ আত্মজ বলতে কি বোঝাচ্ছে? এই যে রাবণ অনুজ কি বলছে, রাবণ অনুজ বলতে বোঝাচ্ছে রাবণের ছোট ভাই বিভীষণ। আর রাবণ আত্মজ বলতে বোঝাচ্ছে রাবণের নিজের অংশ। নিজের অংশ মানে হচ্ছে ছেলে। ছেলে হচ্ছে এখানে কে? মেঘনাদ। মেঘনাদকে কে বলতেছে এখন? এতক্ষণ কিন্তু মেঘনাদ বিভীষণকে বললো, এখন বিভীষণ মেঘনাদকে বলতেছে। তো কি বলতেছে এটা দেখা যাক। এই লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে বলছে, এই জিনিসটা বোঝাচ্ছে। বিভীষণ মেঘনাদকে লক্ষ্য করে বলছে। তো কি বলছে? নহি দোষী আমি বৎস, বৃথা ভর্ৎস মোরে তুমি। তো আমাকে তিরস্কার করে কোনো লাভ নাই, আমি কোনো দোষ করি নাই, এই জিনিসটাই বলতেছে এখানে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এরকম তো আছেই। আমার গলা ফাটা বাঁশের মতো লাগতেছে কেন? যাই হোক, নিজ কর্মদোষে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিজ কর্মদোষে হয় মজাইলায় কনক লঙ্কা রাজা মুজিলা আপনি। তো এখন নিজের কর্মদোষে, নিজের কাজের দোষে এই সোনার লঙ্কার রাজা রাবণ নিজেও বিপদে পড়লো, অন্যদেরও বিপদে ফেললো, আমাদেরও বিপদে ফেললো। তো এখন নিজের দোষটা কি ছিল? দোষটা কিন্তু আসলে একদম প্রথম দিয়ে দেখো, একদম প্রথম দিয়ে দোষটা কার ছিল? দোষটা কিন্তু এরই ছিল। কে? ওই যে ওই মেয়েটা যেন কি নাম ছিল, ওই যে একটু দুষ্টুপানি করতো, নামটা কি ছিল? শূর্পনখা। ওই যে শূর্পনখা নামের একটা ইয়ে ছিল না, পাশের বাসির আন্টের মতো, পাশের বাসার আন্টি টাইপের। এই গিয়ে একটু পটাইতে চেষ্টা করছিল, কিন্তু লাভ হয় নাই, পরে নাকটা কাটা গেছে। নাক কাটা যাওয়ার পরে কি হয়েছে? ওই যে আসলো, তারপর রাবণকে বললো, রাবণ কি করলো? ব্যবস্থা নিল। এই ব্যবস্থা নেওয়ার পরে, হ্যাঁ রাক্ষসী, আচ্ছা, এত ডার্ক, ডার্ক স্টাইলে না বললেও হবে, বলবা ভদ্র, ভদ্র মানুষ, ঠিক আছে, ওকে। তো এরপর সে কি করছে? রাবণকে বলছে, রাবণ তারপর গিয়ে ওই যে সীতা ছিল, যে সীতাকে অপহরণ করছে। এই জায়গাটা দিয়ে কিন্তু ঝামেলাটা শুরু হয়েছে।
ও যদি সীতাকে কিছু না করতো তাইলে কিন্তু এত কঠিন কিছু হইতো না, এত ঝামেলা হইতো না। তো এই যে নিজের যে দোষটা ছিল, রাবণের দোষেই কিন্তু এই লঙ্কার রাজা রাবণ নিজে বিপদে পড়ছে, আবার পুরো লঙ্কার যে সব রাক্ষসকেও বিপদে ফেলছে। আচ্ছা, এভাবে না বললেও হয়, একটু মায়া মমতার সাথে বলো। তো এখন এরপর মজাইলা মানে হচ্ছে বিপদে ফেলছে, আর কনক বলতে কি বোঝায় এটা তো আমরা জানি, সোনা বোঝায়। তো এখন বিরত শতত পাপে দেবকুল এবে পাপপূর্ণ লঙ্কাপুরী প্রলয় যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কাল সলিলে রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি পরদোষে কে চাহে মজিতে। দেখুন এটা দিয়ে বোঝাচ্ছে যে দেবতারা কিন্তু সবসময় পাপ মুক্ত থাকে, কিন্তু এই যে এবে বলতে কি বুঝাইছে আজ, এবে বলতে বোঝাচ্ছে আজ, আজকে পাপপূর্ণ লঙ্কাপুরী, লঙ্কা রাজ্য আজকে কি পাপে পরিপূর্ণ। প্রলয় যেভাবে পৃথিবী তলিয়ে যায়, মানে একটা ভয়ঙ্কর বিপদে, যে করোনা ভাইরাস যেরকম আছে, ভয়ঙ্কর বিপদে পৃথিবী তলায় গেছে, সময়ের স্রোতে আজকে কি হয়েছে, লঙ্কা ওইভাবে হারিয়ে যাচ্ছে, লঙ্কার মধ্যেও এইভাবে হারিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। এই রাবণের মধ্যে কি ভাইরাস আসছে, ভাইরাসের জন্য সবাই কিন্তু তলিয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন এই যে রাঘবের পরাশ্রয়ে রক্ষার্থে, রাঘবের পরাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি পরদোষে কে চাহে মজিতে, আমি তাই রামের আশ্রয় নিয়েছি। রাঘব বলতে রামকে বোঝায়, এটা আমরা আগেই শুনেছি। রামের আশ্রয় নিয়েছি, পরের দোষে কে চায় নিজে শাস্তি পেতে, কেউ কিন্তু অন্য কারো দোষে শাস্তি পেতে চায় না। আর তেই মানে হচ্ছে তাই বা এই জন্য। আর মজিতে মানে আমরা আগেই দেখেছি বিপদে পড়া, বিপদে পড়া। আর মজাইলা মানে হচ্ছে বিপদে ফেলা। তো এরপর রুশিলা বাসবত্রাস, এটা বসবাস না, বাস হবে না, বাসবত্রাস হবে, এত বাস না এখানে। তো এরপর গম্ভীর যেমতি নিশীথে অম্বরে অন্ডরে মন্ত্রে জিমুতন্ত্রে, জিমুতন্ত্রে কপি কহিলা বীরেন্দ্র বলি। দেখুন এখানে অনেকগুলো শব্দার্থ আছে। রুশিলা মানে রেগে গিয়ে, বাসবত্রাস মানে দেবতারা যাকে ভয় পায়, মেঘনাদ, বাসবত্রাস মানে হচ্ছে বাসব, বিশেষ করে বাসব ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র যাকে ভয় পায় সেই মেঘনাদ। এরপর অম্বর বলতে বোঝায় হচ্ছে আকাশ, অম্বরে আকাশে। জিমুতন্ত্র মানে হচ্ছে মেঘের ডাক, এই মেঘের ডাক। আর কপি মানে হচ্ছে গর্জে ওঠা, মেঘের ডাক যেরকম গর্জে ওঠে ওইভাবে মেঘনাদ গর্জে উঠেছিল, এই জন্য ওর নাম মেঘনাদ ছিল। মেঘের মতো যে, আর মেঘের মতো যে আওয়াজ করতে পারে, মেঘের মতো গর্জে উঠতে পারে এরকম। মেঘনাদ রেগে গিয়ে কি করছে, রাতের আকাশে যেভাবে মেঘ ডেকে ওঠে ওইভাবে গর্জন করে সে কাকাকে বলছে। কাকাকে কি বলছে, কাকাকে কি বলছে যে টাকা লাগবে, এইভাবে কিন্তু গর্জন করে কেউ বলে না যে কাকা টাকা লাগবে, সে টাকা চায় নাই। সে কি বলছে, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, রাজানুজ বিখ্যাত জগতে তুমি কোন ধর্মে মতে, কহ দাস কছ দাসে শুনি, কছ দাসে শুনি, কহদাসে শুনি জাতিত্ব জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। তো এখন সে কিভাবে, মেঘনাদ বলতেছে কাকা তুমি কিসের ধর্মের কথা বলতেছো, ধর্মপথগামী হচ্ছে যে ধর্মের পথে থাকে, এখানে বোঝানো হয়েছে বিভীষণকে। তো বিভীষণকে বলতেছে, আবার রাক্ষস রাজানুজা, রাজানুর, রাজানুজ মানে হচ্ছে রাক্ষস রাজা রাবণ, তার অনুজ যে বিভীষণ। আর জলাঞ্জলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে পরিত্যাগ করা। ঠিক আছে। তো এখন এই যে মেঘনাদ বলছে কাকা তুমি কিসের ধর্মের কথা বলতেছো, তুমি তো জগতে বিখ্যাত, জগৎ বিখ্যাত রাক্ষসদের মধ্যে সেরা এরকম একজন, তাহলে বলতো কোন ধর্মের সাথে মিলিয়ে তুমি নিজের জাত ভাইদের রাক্ষসদের বিপক্ষে গেলে, কিভাবে করে প্রতারণা করলা, কোন ধর্মে প্রতারণা শিখায়, ধর্মের কথা যে বলতেছো। তো এখন শাস্ত্রে বলে, কই গেল, ওকে এরপরে যাই। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, এখানেও বানান ভুল আছে, এটা বানাইছে কে, এত বানান ভুল, তো আচ্ছা আমি বানাইছি, তা ভালো হয়েছে, তো অল্প কিছু বানান ভুল আছে এখানে। ওকে, নির্গুণ স্বজন শ্রেয় পর সদা এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কোথায় এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জি তোমায় হেন সহবাসে, হে পৃথিব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। ঠিক আছে। তো এখন এই যে পতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, ওখানে গতি লেখা পতি হবে। তো এখন এই যে কাকা আপন কুলকে ত্যাগ করার শিক্ষা কোথায় পেলে, রক্ষবর মানে রাক্ষসের কর্তা মেঘনাদ, নিচ মানে হচ্ছে নিকৃষ্ট, আর দুর্গতি মানে হচ্ছে মন্দ বুদ্ধি, খারাপ বুদ্ধি আছে যার। আপন কুলকে, নিজের কুলকে ত্যাগ করার শিক্ষা কোথায় শিখেছো ভাইয়া, মানে কাকা, কাকা বলতেছে ভাই না, ব্রো কোথায় শিখছো এটা, তবে তোমাকে তিরস্কার করেও লাভ নাই, কারণ এ যাদের সাথে মিশেছে, যাদের সাথে হেন সহবাসে, সহবাস মানে হচ্ছে যার সাথে মিশছে, হে পৃথিব্য বর্বরতা কেন না শিখিবে, তুমি যাদের সাথে মিশতেছো তারাই তো খারাপ, তাইলে তুমি বর্বরতা কেন শিখবা না, তুমি তো অবশ্যই বর্বরতা শিখবা, কারণ পতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, যার সঙ্গ খারাপ, যার সঙ্গ খারাপ সে কিন্তু নিজেও খারাপ হয়ে যায়। যেমন সঙ্গ যদি ঝামেলার হয়,
ঠিক আছে, সঙ্গ যদি একটু দুষ্ট প্রাণী টাইপের হয় তাহলে কিন্তু সেও খারাপ হয়ে যায়। তো এখন সঙ্গ দোষে লোহা ভাসে বলে না, আবার সঙ্গ দোষে অনেক কিছু ডুবেও যায়। তো এখন সঙ্গের মধ্যে যদি দোষ থাকে, সঙ্গের মধ্যে দোষ থাকলে কিন্তু এই যে জিনিসটা হয়। তো এখন এই যে বিভীষণ যাদের সাথে আছে তারা যেহেতু খারাপ, তাদের মন নিকৃষ্ট, মেঘনাদ বলতেছে, এই জন্য তাদের সাথে যাওয়ার পর তো বিভীষণের মন নিকৃষ্ট হয়ে যাবেই, তাই তাকে আর কিছু বলে লাভ নাই, এটা মেঘনাদ নিজেও বলছে, নিজেও বুঝতে পেরেছে। তো এখন যার সঙ্গটা নিজ, যার সঙ্গ খারাপ, তার তার যে অবস্থা সে নিজেও খারাপ হয়ে যাবে। পারিপার্শ্বিক অবস্থাটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। যদি তোমার পারিপার্শ্বিক অবস্থাটা খারাপ হয়, তোমার আশেপাশে যারা থাকে তারা যদি খারাপ হয়, তাহলে তুমি নিজেও একসময় খারাপ হয়ে যাবে। এই জিনিসটা সব ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সঠিক হয়। আচ্ছা, তাহলে যে পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। কিছু না বুঝলে বলে থাকতে পারো। এটা আবার কোন ভাষা? এই ভাষাও বুঝি না আমি। আচ্ছা, সবাই হাসতেছে কেন? এত দুঃখের একটা কবিতা পড়লাম, একজন প্রতারণা করছে তারপরে হাসাহাসি করতেছে। মানে মানুষজনের মধ্যে আজকাল আর মানবতা নাই বললেই চলে। মানবতা টাটা। ইস, এত অমানবিক মানুষজন এগুলো। এদের চেয়ে তো এই রাক্ষস গুলো আরো বেশি মানবিক। মানবতা আকাশে উড়ে। না, এদের পারা গেল না। ওকে, বাই।